নমস্কার। গল্পের রাজপ্রাসাদে সুকুমারের সাতকাহনের সপ্তম তথা অন্তিম পর্বে এসে আজ হাজির হলাম। গত পর্ব যখন শেষ করেছি বলেছিলাম সুকুমার রায়ের জীবনের শেষ পর্যায়ের কিছু কথা আপনাদের সামনে এই পর্বে তুলে ধরার চেষ্টা করব। 1987 সাল, সুকুমার রায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে সত্যজিৎ রায় একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন। তথ্যচিত্রের নাম ছিল সুকুমার রায়। মাত্র 30 মিনিটের এই তথ্যচিত্র আপনারা যারা দেখেছেন বা যারা দেখেননি তাদেরও বলি, একবার ইউটিউবে সুকুমার রায় ডকুমেন্টারি বলে সার্চ দিয়ে দেখে নেবেন, ভালো লাগবে। নন্দন প্রেক্ষাগৃহে এই তথ্যচিত্রের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী শেষে এক মহিলা দর্শক সত্যজিৎ রায়ের কাছে এসে প্রায় অনুযোগের কণ্ঠেই বলেছিলেন, তথ্যচিত্রটা তো চমৎকার হয়েছে, কিন্তু বড্ড ছোট। মানিকবাবু বলেছিলেন, জীবনটাই যা 36 বছরের, সেখানে আর বেশি কি বলি বলুন, আর তাছাড়া আমার তো কোনো ব্যক্তিগত স্মৃতি নেই। সুকুমার রায় যখন চলে গেলেন তখন সত্যজিৎ রায়ের বয়স মাত্র 2 বছর কয়েক মাস। লীলা মজুমদার, সত্যজিৎ রায়ের পিসি, তার আত্মজীবনীমূলক উপন্যাস আর কোনোখানেতে লিখছেন, দাদা শুয়ে আছেন, ঠিক যেন ঘুমিয়ে রয়েছেন। ছোট্ট মানিক ঘরের মধ্যে খেলে বেড়াচ্ছে, সে জানে না কি হারালো। 36 বছরের তার এই কর্মজীবন, তার শেষ ভাগটুকু বলতে গিয়ে মনের ভেতরে কেমন যেন একটা ভার অনুভব করছি। এই তার জীবৎকালে সুকুমার রায় যেন বাংলা সাহিত্যের সংসারে একটা ঝোড়ো হাওয়া হয়ে প্রবেশ করেছিলেন। কবিতার চিরাচরিত ছন্দ বা প্রবন্ধের প্রচলিত গাম্ভীর্য সমস্ত কিছু যেন এক দমকা হাওয়ায় উড়িয়ে দিয়ে এক নতুনত্বের সন্ধান দিয়েছিলেন। তার জীবন যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব তিনি কখনোই গতানুগতিকতার এক রৈখিক পথে চলেননি। প্রেসিডেন্সি কলেজ থেকে বিজ্ঞানের 2 শাখা ফিজিক্স আর কেমিস্ট্রিতে অনার্স নিয়ে পাশ করে তিনি বিলেতে গেলেন এবং সেখানে ফিজিক্সও নয় কেমিস্ট্রিও নয়, পড়াশুনো করলেন মুদ্রণ শিল্প এবং আলোকচিত্র নিয়ে, এবং সেখানে সেই বিষয়ে আধুনিকতম প্রযুক্তির সম্পর্কে তার জ্ঞান অর্জন করে তিনি দেশে যখন ফিরলেন তখন শুধু ইউ রায় অ্যান্ড সানস কোম্পানির প্রকাশনার কাজে নিজেকে নিযুক্ত করলেন না, তার সঙ্গে সন্দেশ পত্রিকার খোল নলচে পাল্টে তাকে শিশুদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করলেন আর নিজে ডুব দিলেন শিশু সাহিত্যের অনাবিষ্কৃত অতল সমুদ্রের গভীরে। সত্যজিৎ রায়ের জন্মের ঠিক পরেই সুকুমার রায় গিয়েছিলেন পূর্বপুরুষ তার জমিদারি ময়মনসিংহের মসুয়া গ্রাম, সেখানে সুকুমার রায় সেজ কাকা কুলদারঞ্জনের কন্যা মাধুরীলতা মহালানবিশ তার আত্মজীবনীতে লিখছেন, দাদা নিজের দেশ ময়মনসিংহের মসুয়াতে গেলেন, সেখানকার সবাই ডেকেছিলেন, জমিদারের কর দেবেন তারা, যেতে হলো বাধ্য হই। সেখানে গিয়েই দাদাকে শুনতে হলো এর এত খাজনা বাকি, ওর অত খাজনা বাকি। তারপর অনেক গিনিয়ে এনে পায়ের কাছে রাখলো। দাদা জিজ্ঞেস করলেন, এসব কি? তারা বললেন, এসব আমাদের প্রণামী। দাদা বললেন, এসব আমি চাই না, নিয়ে যাও, এসব সব ফিরিয়ে নাও। বলে সব দিয়ে দিলেন। বললেন, আমি আর আসছি না, তোমরা হিসেব মতো যার যেমন কাজ করো। সেখান থেকে চলে এলেন সুকুমার, সেই শেষবার তার মসুয়া গ্রামে যাওয়া, আর ফিরে এলেন কালাজ্বর নামক ওই মারণ ব্যাধিটিকে সঙ্গে করে। সে যুগে কালাজ্বর, যক্ষা এই সমস্ত রোগের কোনো চিকিৎসা ছিল না। অসহায় চিকিৎসকেরা রোগীকে হাওয়া বদলের বা চেঞ্জে যাওয়ার পরামর্শ দিতেন। সুকুমার রায়ের বন্ধু অমল হোমের পুত্র অজয় হোম তার স্মৃতিকথায় লিখছেন সেই সময়কার কাহিনী। বলছেন,
একদিন শুনলাম তাতা কাকা খুব অসুস্থ, কালা জ্বর হয়েছে। সে এক মারাত্মক ব্যাধি। গিয়ে দেখি তাতা কাকার কি চেহারা, বিছানায় শুয়ে আছেন, ভীষণ রোগা হয়ে গেছেন। এই প্রসঙ্গে বলে রাখি, সুকুমার রায়ের ছোটবেলার চেহারাটা, এমনকি তার যুবক বয়সের গোড়ায় চেহারাটা ছিল বংশের ধারা অনুযায়ী দীর্ঘাঙ্গ এবং রোগাটে। কিন্তু লন্ডনে যাওয়ার পর সেখানকার জল হওয়া তার এমন সহ্য হয়ে গেল যে তিনি বেশ হৃষ্টপুষ্ট হয়েই দেশে ফিরলেন। আর দেশে ফিরে কিছুদিন পরেই তার বিয়ে হয়ে গেল। বিয়ের পর তার শরীর আয়তনে বেশ বৃদ্ধি পেল। সুকুমার রায়ের স্বভাব ছিল, তিনি তখন তো ওনারা 100 নম্বর গড়পার রোডের বাড়িতে উঠে এসেছেন। ওই বাড়ির একতলায় ছিল ইউরা অ্যান্ড সানসের প্রেস। তো সুকুমার রায় সকালবেলা সেই প্রেসে চলে যেতেন, সারাক্ষণ সেখানে কাজকর্ম দেখাশুনো করতেন, নিজের কাজ করতেন। তারপর দুপুরবেলা 3 তলায় নিজের ঘরে ফিরে এসে সুপ্রভা দেবীর সঙ্গে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ঘুম দিতেন। তো এই করতে করতে তিনি বেশ বেঢপ মোটা হয়ে পড়ছেন দেখে সুপ্রভা দেবী বলেছিলেন যে তুমি দুপুরের ঘুমটা ছাড়ো। আর ছাড়ো বললেই কি ছাড়া যায়? কিভাবে ছাড়া যায়? তখন সুপ্রভা দেবী একটা উপায় বাতলে দিলেন। বললেন, তুমি একটা কাজ করো, দুপুরে খেয়ে উঠে তুমি কি লিখেছো বা এখন কি লিখছো সেইগুলো আমাকে পড়ে শুনিও। তুমি পড়বে, আমি শুনবো, দেখবে এই করতে করতে ঘুম কেটে যাবে। তা কয়েকটা দিন এই নিয়ম বেশ চলল। হঠাৎ একদিন এই দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই সুকুমার রায় তড়িঘড়ি জামা কাপড় পরে বেরিয়ে পড়ছেন। সুপ্রভা দেবী অবাক হলেন, বললেন, যাচ্ছ কোথায়? বললেন, প্রেসে আজ প্রচুর কাজ, এখন এই সময় আমাকে থাকতেই হবে বলে তিনি চলে গেলেন। তারপর পরপর প্রতিদিনই তার প্রেসের কাজ পড়ে, আর তিনি দুপুরে খেয়ে উঠেই প্রেসে চলে যান। সুপ্রভা দেবীর কেমন একটা যেন সন্দেহ হলো। একদিন সুকুমার রায় চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর তিনি চুপি চুপি একতলায় নামলেন অফিস ঘরে। দেখলেন সেখানে সুকুমার রায়কে কোথাও দেখাই যাচ্ছে না। তো কর্মচারীদের জিজ্ঞেস করলেন, তারা তো সবাই মুখ চাওয়াচাই করে, কেউ মুখ টিপে হাসে। তো উনি বুঝলেন যে কোনো একটা রহস্য আছে। সুকুমার রায়ের যে কাজের ঘরটি, সেই ঘরে তিনি উঁকি মেরে দেখলেন সেখানেও সুকুমার রায় নেই। বেরিয়ে আসছেন, এই সময় একটা মৃদু নাক ডাকার আওয়াজ কানে এলো। তখন দেখলেন দেয়ালের কাজ ঘেঁষে যে আলমারিটা রাখা ছিল সেটাকে সরিয়ে দেয়াল আর আলমারির মাঝখানে একটা ফাঁক তৈরি করে সেখানে শতরঞ্চি পেতে সুকুমার রায় দিব্য ঘুমোচ্ছেন। তো সুপ্রভা দেবী তখন বললেন যে তোমার আর এত কষ্ট করে ঘুমিয়ে কাজ নেই, তুমি এখন থেকে খেয়ে উঠে নিজের ঘরেই ঘুমিয়ে নিও। এইরকম সুকুমার রায়কে তার রোগশয্যায় জরাজীর্ণ শরীরে দেখে সবার খুব মন খারাপ হয়ে গেল। অজয় হোম বলছেন তার স্মৃতিকথায়, তাতা কাকাকে চেঞ্জে নিয়ে আসা হলো আমাদের গিরিডির বাড়িতে। প্রতিদিন ভোরবেলা নানকু কাকা মানে হচ্ছে সুকুমার রায়ের ছোট ভাই সুবিমল রায়, আমি আর ছোট ভাই খোকন মর্নিং ওয়াকে যেতাম। একদিন হাঁটতে হাঁটতে চলে গেছি বরাকরের ব্রিজের ধারে। সেইখানে গিয়ে এক ঘটনা ঘটল। তখন এই কালাজ্বর বা অ্যাপোপ্লেক্সি রোগটার কথা বেশ জানাজানি হয়ে গেছে, এবং এরা দুজন মানে অজয় হোম আর তার ভাই খোকন দুজনে ছোট হলেও তারা জানেন যে এই অসুখটা খুব ভালো নয়। তাদের পরিচিত অনেকেই অল্প বয়সে চলে গেছেন। তো ওই ব্রিজের ধারে এসে সুবিমল হঠাৎ বললেন, আমার মাথা ঘুরছে, মাথায় ভীষণ ব্যথা হচ্ছে, আমার অ্যাপোপ্লেক্সি হয়েছে। শুনে তো দুই ভাই ভীষণ চিন্তায় পড়ে গেল। অজয় হোম তার ভাইকে বললেন দৌড়ে সাঁওতালদের গ্রাম থেকে একটু জল নিয়ে আসতে। তো ভাই সেখানে যেতেই এক সাঁওতাল 1 লোটা জল নিয়ে ছুটে এলো সেখানে। সুবিমল কিছুটা জল খেলেন, কিছুটা মাথায় দিয়ে থাবড়ালেন, আবার ছোট ছেলে দুটোকেও জল খাওয়ালেন। খেয়ে বললেন, আমি এখন ভালো আছি। তো ওরা তখন ঠিক করছেন যে একটা টাঙা ডেকে ফিরবেন। তো সুবিমল সেটা শুনে বললেন যে না, টাঙার দরকার নেই, আমি এখন একদম ভালো হয়ে গেছি, আমি হেঁটেই ফিরবো। দুই ভাই সুবিমলকে মাঝখানে রেখে আস্তে আস্তে হেঁটে বাড়ি ফিরে এলেন। ফিরে এসেই ছুটতে চলে এলেন সুকুমার রায়ের কাছে। সুকুমার রায় তখন বারান্দায় ইজি চেয়ারে আতশোয়া হয়ে কি যেন করছেন। এসেই তারা বলছে যে জানো তাতা কাকা, নানকু কাকার না অ্যাপোপ্লেক্সি হয়েছিল। তো সুকুমার রায় হো হো করে হেসে উঠে বললেন, নানকু কেন এই ছোট বাচ্চাগুলোকে ভয় পাওয়াস? এই রোগের যে কোনো চিকিৎসা নেই সেটা তো সুকুমার রায় জানেন,
কিন্তু আমাদের কীরকম ব্যাপার হয় জানেন তো, যখনই এরকম কোনো পরিস্থিতিতে বাড়ির মানুষ পড়ে, তারা ওই দৈবের ওপর ভরসা করতে শুরু করেন কোনো উপায়ন্তর না দেখে। কেউ মন্দিরে কোনো প্রসাদ এনে খাওয়াচ্ছে, কেউ মানত করছে, কেউ জড়িবুটি এইসব করে রোগীর ওপর প্রয়োগ করে দেখা যদি কোনো মিরাকল ঘটানো যায়। তো সুবিমল, ছোট ভাই সুবিমল, তিনি একদিন এক সাধু বাবাকে নিয়ে এলেন। তার নাম হচ্ছে তিব্বতী বাবা। তিব্বতী বাবা নিমের খোলা, লাউয়ের খোলা, নিমের ডাল এই সমস্ত দিয়ে অনেক চেষ্টা করলেন, কিছুই হওয়ার ছিল না, হলোও না কিছু। মাঝখান থেকে লাভের লাভ যেটা হলো সেটা ওই তিব্বতী বাবাকে দেখে সুকুমার রায় একটা কবিতা লিখে ফেললেন। কবিতাটার নাম হাতুড়ে, আবুল তাবলে আছে। আর সঙ্গে যে ছবিটা আঁকলেন সেটা অবিকল তিব্বতী বাবা। তো এই স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না দেখে মাঝে মাঝেই তাকে চেঞ্জে নিয়ে যাওয়া হতে লাগলো। একবার চলে গেলেন সোদপুরে, সেখানে গঙ্গার ধারে বিকেলবেলা সূর্যাস্তের একটা ছবি আঁকলেন, অপূর্ব ছবি, কিন্তু তার মধ্যে একটা মন কেমনিয়া ভাব আছে। এইভাবে শেষ জীবনে অসুস্থ অবস্থায় যখন অসুখ ধীরে ধীরে শরীরের ওপর থাবা বসাচ্ছে, শরীরে দখল নিচ্ছে, সুকুমার রায় তার কাজের গতি বাড়িয়ে দিয়েছেন। নাগাড়ে তিনি লিখে চলেছেন, হজবরলা লিখছেন, আবোল তাবোল লিখছেন, হেসরাম হুঁশিয়ারের ডায়েরি, আবার ছোটদের জন্য ব্রাহ্ম সমাজের ইতিহাস লিখছেন কবিতায়, তার নাম অতীতের ছবি। এই বলছেন সত্যজিৎ রায়, এই প্রসঙ্গে বলি, সত্যজিৎ রায় তার স্মৃতিচারণ করতে গিয়ে এক জায়গায় বলছেন যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এমন রসিকতা আর কোনো রসস্রষ্টা তার জীবদ্দশায় করেছেন বলে আমার জানা নেই। একেবারে যথার্থই বলেছেন। মানে কিভাবে একটা মানুষ যিনি জানেন যে তার সময় ফুরিয়ে আসছে, তিনি আর বেশি দিন এই পৃথিবীতে নেই, তারপরেও তিনি জীবন থেকে কিভাবে এই রসের সন্ধান করে নিতে পারতেন, সেটা সত্যিই ভাবলে আশ্চর্য লাগে। তখনই বোঝা যায় যে সুকুমার রায় এক অন্য ধাতুতে গড়া মানুষ ছিলেন। সুকুমার রায় হয়তো জানতেন যে তার আয়ু বেশি নয়। কেন বলছি, সত্যজিৎ রায়ের জন্মের প্রায় বেশ কিছুদিন আগে তিনি প্রশান্তচন্দ্র মহালানবিশকে একটা চিঠিতে লিখছেন যে আমি কিছুদিন থেকে ফিল করছি আমার জীবনে একটা বড় ক্রাইসিস বা টার্নিং পয়েন্ট আসছে। সেটা যে ঠিক কী তা আমি বলতে পারছি না, কিন্তু আমার মনের মধ্যে এই বিশ্বাস ক্রমশ প্রবল হচ্ছে যে সেটা ডেথ ছাড়া আর কিচ্ছু নয়। গত কয়েক মাস ধরে ক্রমাগত মনে হয়েছে আমার আর অপেক্ষা করবার সময় নেই, আমি আর অপেক্ষা করতে পারলাম না। এটাকে মনোবিজ্ঞানের ভাষায় মনোবিজ্ঞানীরা বলবেন এক্সট্রা সেন্সারি পারসেপশন, অতীন্দ্রিয় অনুভূতি। ঠিক একই রকম এক অনুভূতির কথা মাধুরীলতা মহালানবিশও তার আত্মজীবনীতে লিখছেন। বলছেন সুকুমার রায় রামমোহন লাইব্রেরিতে গেছেন রাজা রামমোহনের ওপর একটা বক্তৃতা দিয়ে ফিরে এসে তিনি স্ত্রীকে বলছেন, বুঝলে টুলু, আমি আর বেশি দিন বাঁচব না। আজ যখন লেকচার দিচ্ছি তখন আমার ভেতর থেকে স্পিরিট বেরিয়ে গেল, আমি ঠিক জানি সেই আমার আত্মা। একটা কথা ভাবলে বিশ্বাস করুন আজকে খুব খারাপ লাগে, মন খারাপ হয়ে যায়। সুকুমার রায় যখন তার জীবনের এরকম একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন, মৃত্যুর সঙ্গে তার সংগ্রাম চলছে, ঠিক সেই সময় আরেকজন, তিনিও এই কালাজ্বরের ওষুধ আবিষ্কারের জন্যে অহোরাত্র পরিশ্রম করে চলেছেন। তিনিও এক বাঙালি, ডাক্তার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। এবং সুকুমার রায়ের অসুখের শেষ দিকে তিনি কালাজ্বরের ওষুধ ইউরিয়াস্টেরামাইন আবিষ্কারও করে ফেলেছেন, কিন্তু সেটা তখন বাজারে আনা সম্ভব হয়নি, কারণ অন্তত 5 বছর বিভিন্ন প্রাণীর ওপর প্রয়োগ করে তার ফল না দেখে কোনো ওষুধকে বাজারে ছাড়া হয় না। পরে যখন ইউরিয়াস্টেরামাইনের পরীক্ষা হলো, দেখা গেল যে তার সাফল্য প্রায় 90%। আজ মনে হয় যে যদি সেই সময় পরীক্ষামূলকভাবেও সুকুমার রায়ের ওপর এই ওষুধ প্রয়োগ করা হতো, তাহলে বাংলা সাহিত্যের রসভাণ্ডার আরও কিছু শিখতে হতো।
গত পর্বে আপনাদের শুনিয়েছিলাম রবীন্দ্রনাথ এসেছেন সুকুমার রায়কে দেখতে। সুকুমার রায় তার কাছে গান শুনতে চেয়েছেন, বলেছেন ওই আছে দুঃখ আছে মৃত্যু গানটা শোনাতে, বা দুঃখ এ নয় সুখ নহে গো গভীর শান্তি এ যে, কবি শুনিয়েছেন। অসুখ যখন খুব গভীর, তখন প্রশান্তচন্দ্রকে একদিন সুকুমার রায় বললেন, আমার গুরুদেবকে দেখতে খুব ইচ্ছে করছে। তো প্রশান্তচন্দ্র রবীন্দ্রনাথকে গিয়ে বললেন যে সুকুমারের অবস্থা বেশ খারাপ, ও আপনাকে একবার দেখতে চাইছে। রবীন্দ্রনাথ প্রায় সঙ্গে সঙ্গেই এলেন এবং এসে বললেন, গান শুনবে তো? বলো কি গান শুনতে চাও। সুকুমার রায় আজ কোনো বিশেষ গানের কথা বললেন না, বললেন, আমি আনন্দের গান শুনতে চাই, জীবনের আনন্দ, পূর্ণতার আনন্দ। রবীন্দ্রনাথ শোনালেন, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। দেখতে দেখতে এসে গেল শেষের সেই দিন, 10 সেপ্টেম্বর 1923। সেদিন মাধুরীলতা লিখছেন, সেদিন ভীষণ ভূমিকম্প হলো, ঘরদোর সব নড়ে উঠল। আমরা দাদার পায়ের কাছে খাট ধরে দাঁড়িয়েছিলাম। ভূমিকম্প একসময় থেমেও গেল। দাদা কিছুক্ষণ পর বললেন, এবার চলি, টুডু প্রস্তুত হও। এই ছিল সুকুমার রায়ের শেষ কথা। সুকুমার রায় চলে যাবার পর সুপ্রভা দেবীকে রবীন্দ্রনাথ চিঠিতে সান্ত্বনা জানিয়ে বলেছিলেন, তোমার এই গভীর শোকে তোমাকে সান্ত্বনা দেবার যোগ্য কোনো কথা আমি জানি নে। আমি নিশ্চয় জানি তার মৃত্যুশয্যা থেকে তোমার জীবনের একটি মহৎ দীক্ষা তুমি লাভ করেছ, আর সেই দীক্ষাই তোমাকে রক্ষা করবে। রোগের পীড়নের মধ্যে তার অক্ষুণ্ণ ধৈর্য ও চিরপ্রসন্নতা, মৃত্যুর ছায়ায় আচ্ছন্ন হয়েও ঈশ্বরের প্রতি তার অবিচল নিষ্ঠা, দিব্যবাণীর মতো কারবার আমার চিত্তকে অধিকার করেছে। আসন্ন মৃত্যুর কুহেলিকা ভেদ করে অপরাজিত আত্মার এই জ্যোতির্ময় রূপটি আমি দেখতে পেয়েছি, একে আমি সৌভাগ্য বলে মনে করি। সুকুমার রায়ের মৃত্যুর 3 দিন পর শান্তিনিকেতনের মন্দিরে উপাসনার শেষে স্মরণ সভায় রবীন্দ্রনাথ এই কথারই পুনরাবৃত্তি করে আবার বললেন, আমার পরম স্নেহভাজন বন্ধু সুকুমার রায়ের রোগশয্যার পাশে যখন বসেছি, এই কথাই আমার বারবার মনে হয়েছে। আমি অনেক মৃত্যু দেখেছি, কিন্তু এই অল্প বয়স্ক যুবকটির মতো স্বল্পকালের আয়ুটিকে নিয়ে মৃত্যুর সামনে দাঁড়িয়ে এমন নিষ্ঠা ভরে অমৃতময় পুরুষকে অর্ঘ্যদান করতে আর প্রায় কাউকেই দেখিনি। মৃত্যুর দ্বারে দাঁড়িয়ে অসীম জীবনের জয়গান তিনি গাইলেন। তার রোগশয্যার পাশে বসে সেই গানের সুরটিতে আমার চিত্ত পূর্ণ হয়েছে। শেষ অবস্থায় বন্ধু প্রশান্তচন্দ্র রোজ একবার করে আসতেন। মাধুরীলতা লিখছেন, দাদা বলতেন, প্রশান্ত, আমি বইটা লিখে নিই, আগে শেষ করি, তারপর যাব। প্রচণ্ড অসুস্থতার মধ্যেও তিনি চালিয়েছেন লেখার কাজ, একই সঙ্গে চলেছে ইলাস্ট্রেশনের কাজ। খুব ইচ্ছে ছিল চলে যাওয়ার আগে হযবরল আর আবোল তাবোল বই দুটো দেখে যাবেন। হযবরল তিনি দেখে গেছিলেন, কিন্তু আবোল তাবোল দেখে যাওয়ার মতন সৌভাগ্য তার হয়নি। তিনি প্রচ্ছদের মক্সও করে দিয়ে গেছিলেন, কিন্তু আবোল তাবোল যখন বেরোলো তখন সুকুমার রায় আর এই পৃথিবীতে নেই। আবোল তাবোল বেরিয়েছিল তার মৃত্যুর ঠিক 6 দিন পর, 1923 16ই সেপ্টেম্বর। মৃত্যুদূত যে তার দোরগোড়ায় অপেক্ষা করছে, তার চেতনায় বয়ে চলা এই সংবাদ তার কথায় আচরণে বারবার প্রতিধ্বনিত হয়েছে, আর তা পূর্ণতা পেয়েছে আবোল তাবোলের শেষ কবিতায়। আবোল তাবোলের প্রথম কবিতা সুকুমার রায় লিখছেন, তার নামও দিয়েছেন আবোল তাবোল। সে কবিতা ছিল প্রাণোচ্ছলতায় ভরা। আমি দ্বিতীয় পর্বে আপনাদের সেই কবিতা শুনিয়েছি, তৃতীয় পর্বে সেই কবিতা আপনাদের শুনিয়েছি। আয় রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয় রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয়। আর আবোল তাবোল যখন শেষ করলেন, শেষ কবিতার নামও দিলেন আবোল তাবোল, আর সেই কবিতার মধ্যে ফুটে উঠল মৃত্যুর আলেখ্য। সেখানে তিনি কল্পনায় এক স্বপ্নলোক দেখতে পাচ্ছেন, যেখানে রামধনুর রঙে আকাশ রঙিন, যে আকাশের নিচে নেই কোনো বাধা, নেই কোনো বন্ধন, যেখানে বয়ে চলে সুরের ঝর্ণাধারা, যেখানে ফোটে
কল্পনার রঙে রঙিন আকাশ কুসুম। সেই দেশে যাওয়ার আগে মনের আগল খুলে তিনি সমস্ত কথা বলে যেতে চান। সে কথার মানে থাকুক আর নাই থাকুক, সে কথার মানে বেবাক লোকে বুঝুক আর নাই বুঝুক। তার চারদিকে ঘনিয়ে আসছে অন্ধকার, আর সেই অন্ধকার ভেদ করে আলোর বন্যা বয়ে চলেছে। অন্তরালে ক্রমশ মৃত্যুর স্পষ্ট পদধ্বনি তিনি শুনতে পাচ্ছেন। গোপন প্রাণে দেখা দিয়েছে স্বপ্নের দূত, দেখা পঞ্চভূতে বিলীন হওয়ার ডাক এসে পৌঁছেছে তার কাছে। বুকের মাঝে লালন করা হাসি, আনন্দ, উচ্ছলতায় ভরা এক দামাল শিশু তার সমস্ত দস্যিপনার অবসান ঘটিয়ে এখন শান্ত রূপ ধারণ করছে। ঘনিয়ে আসছে তার ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ হচ্ছে। মেঘমুলুকে ঝাপসা রাতে, রামধনুকে রাবছায়াতে, তাল বেতালে খেয়াল সুরে তান ধরেছি কণ্ঠপুরে। হেথায় নিষেধ নাই রে দাদা, নাই রে বাঁধন, নাই রে বাধা। হেথায় রঙিন আকাশ তলে, স্বপন দোলা হাওয়ায় দোলে। সুরের নেশায় ঝর্ণা ছোটে, আকাশ কুসুম আপনি ফোটে। রঙিয়ে আকাশ রঙিয়ে মন, চমক জাগে ক্ষণে ক্ষণ। আজকে দাদা যাবার আগে বলবো যা মোর চিত্তে লাগে। নাই বা তাহার অর্থ হোক, নাই বা বুঝুক বেবাক লোক। আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে। ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে? আজকে আমারের মাঝে ধাই ধপা ধপ তবলা বাজে। রাম খটাখট ঘ্যাচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাচ। আলোয় ঢাকা অন্ধকার, ঘণ্টা বাজে গন্ধে তার। গোপন প্রাণে স্বপন দূত, মঞ্চে নাচেন পঞ্চভূত। হ্যাংলা হাতি চ্যাংদোলা, শূন্যে তাদের ঠ্যাং তোলা। আদিমকালের চাঁদি মিহিম তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম। মক্ষী রানী পক্ষীরাজ, দস্যি ছেলে লক্ষ্মী আজ। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর। সুকুমারের সাতকাহন এইভাবেই শেষ করলাম। ভবিষ্যতে যদি আরও কিছু সুকুমার রায়কে নিয়ে করতে পারি, তার লেখা গল্প নিয়ে, নাটক নিয়ে ভেবে দেখব। কেমন লাগলো এই 7টা পর্ব আপনাদের অবশ্যই লিখে জানাবেন। আপনাদের উৎসাহ, আপনাদের ভালো লাগা আমাকে আমার চলার পথে এতদিন ধরে সাহায্য করে চলেছে। আমার স্থির বিশ্বাস ভবিষ্যতেও করবে। তাই আজকের মতো, এই সপ্তাহের মতন বিদায় নিলাম। ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।